স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহিদ। রাজনৈতিক অস্থিরতার কারণে গেল ৮ মাসে রাজস্ব ঘাটতি হচ্ছে প্রায় ১০,০০০ কোটি টাকা। আর এই জন্য উন্নয়ন বাজেট কাটছাঁটের পরিকল্পনা করছে সরকার। এছাড়া প্রবৃদ্ধি লক্ষ্য কমানোর নিয়েও সরকারের ভেতরে চলছে নানা টানাপোড়েন, এবং এই নিয়ে আজকে আমাদের আলোচনা করব। আজকে আলোচনার বিষয় বাজেট বাস্তবায়ন। আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। চলছে দ্বিতীয় ভাগের বাজেট বাস্তবায়নের কাজ। প্রথম ভাগের প্রায় পুরোটা সময়ই কেটেছে রাজনৈতিক অস্থিরতায়। সে বিবেচনায় বছর শেষে ৫.৭% প্রবৃদ্ধি হবে বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছে বিশ্বব্যাংক। আর সিপিডির হিসেবে প্রবৃদ্ধি হবে ৫.৮%। তবে অর্থমন্ত্রীর হিসেবটা একটু উপরের দিকেই। চলতি বাজেটে নেওয়া ৭.২% প্রবৃদ্ধি ৬% উপরে রাখার কথাই জানিয়েছেন তিনি। সেটা তো কমাচ্ছি, আমি বললামই তো। কারণ বিকজ আমার projection was too ambitious, because I based it on performance of last year. So automatically আমার বেস বদলে গেছে। সেই বেসের সঙ্গে সম্পর্ক রেখে I have to project next year's next year's whatever it is. চলতি বাজেট নিয়ে এরই মধ্যে কাটছাঁটের হিসেব নিয়ে বসেছে খোদ অর্থ মন্ত্রণালয় ও এর বিভিন্ন বিভাগ। বাজেট কাটছাঁট নিয়মিত ঘটনা হলেও এবছর ভিন্ন প্রেক্ষাপটের কারণে খানিকটা হিমশিম খাচ্ছে সরকার। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। ৯,৮০০ কোটি টাকার বেশি ঘাটতিতে পড়েছে রাজস্ব বিভাগ। সেই টাকা পূরণেই সরকারের নজর এখন উন্নয়ন বাজেটের দিকে। প্রবৃদ্ধির হার অবশ্যই বাজেট প্রক্ষেপণ অনুযায়ী হবে না, তবে আমরা এখনো আশাবাদী এটি ৬% উপরে থাকবে। গত ৪ বছর চমৎকার প্রবৃদ্ধি হয়েছে আমাদের রেভিনিউ খাতে রাজস্ব সংগ্রহে। এবার খানিকটা কম পড়বে সে তুলনায়। সেই ঘাটতিটা শুধু বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে আমরা কাটছাঁট করতে চাইব না, এটা সম্ভবত কৃষির বাইরে যে ভর্তিগুলো আছে সেটি কোথাও কোথাও কমানো যায়, সেগুলো বোধহয় পুনর্বিবেচনা আসা প্রয়োজন। প্রবৃদ্ধির হার ধরে রাখতে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগ বাড়ানোর দিকেই জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন সরকারের এই কর্মকর্তা। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর শামসুল আলম, আপনার কাছে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা তো প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে এবারের যে রাজস্ব ঘাটতি প্রায় ১০,০০০ কোটি টাকা হয়েছে। আপনার কি মনে হয় এই ১০,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি এটা কি একটা বড় বিষয়, নাকি এটাই স্বাভাবিক, এতটা হওয়া উচিত এরকম ছিল গিভেন দ্য সিচুয়েশন, যে রাজনৈতিক অবস্থার কারণে? ঘাটতি হলো যে আমরা যে প্রক্ষেপণ করেছিলাম আমরা একটু উচ্চ দিকেই, মানে হায়ার সাইডে আমরা করেছি। রেভিনিউ প্রবৃদ্ধির হার ২২% প্রবৃদ্ধি ধরেছে, যেটা এমনিতেই বেশ উচ্চ। এমনিতে উচ্চ হলো গত কয়েক বছর সেটি কিন্তু অর্জন করা গিয়েছে, এবং ২২% অর্জন কিন্তু একটা বিরাট অর্জন। এবার হয়তো ১৭ থেকে ১৮% প্রবৃদ্ধি হবে, ২-৩% কম হবে রাজনৈতিক অস্থিরতায়। এটি বাস্তবতা, এটা বাস্তবতা। তো সবসময়ই একদম টার্গেট মিলে যায় তাও নয়, অনেক সময় একটু কম হতে পারে। তো এই কম হওয়াটাকে আমি খুব বড় রকমের কম এটা বলবো না, ১০ থেকে ১১,০০০ কোটি টাকা হয়তো কম হবে। আমরা ১,৬৭,০০০ কোটি টাকার যে রাজস্ব আয় ধরেছিলাম তার থেকে হয়তো ১,৫৬,০০০ কোটি টাকা আদায় হবে সব মিলে, মানে ট্যাক্স নন ট্যাক্স মিলে। আচ্ছা, তো এটি আমি মনে করি কমছে, তাতে ব্যাপক কোনো প্রভাব পড়বে না। আচ্ছা আচ্ছা। আর যেটি কাটছাঁটের কথা বলছেন বাজেটের, সেটি প্রত্যেক বছরই যখন আমরা নতুন সংশোধিত বাজেট করি, নতুনটা ৬ মাস পরে আবার একটি আমরা সংশোধিত বাজেট করে থাকি ফেব্রুয়ারি বা মার্চে এসে, সেখানে বাস্তবায়নের উপর ভিত্তি করে বাজেট কাটছাঁট হয়ে থাকে। তো এখন যদি যে বাজেটে কাটছাঁট করবেন, উন্নয়ন বাজেটের কথা যেটা বলা হচ্ছে, সেখানে কোন দিকে বেশি নজর দেবেন, অর্থাৎ কোনটা বেশি কমাবেন? না, কোনটা বেশি কমাবো তা নির্ভর করবে যেগুলি বেশি উৎপাদনশীল, বেশি কর্মসংস্থান সৃষ্টি করে, সেগুলোতে অবশ্যই হাত দেওয়া হবে না। হাত দেওয়া হবে যে যে মন্ত্রণালয় তাদের প্রকল্পগুলো যে প্রকল্প বাস্তবায়ন সবচেয়ে কম, সেখান থেকে টাকাটা সরিয়ে যেখানে বেশি বাস্তবায়ন হচ্ছে সেখানে নেওয়া হবে। আর অনেকগুলো প্রকল্প আর বাস্তবায়নের হয়তো আর সম্ভব হবে না বাকি ৬ মাসে, সেগুলো থেকে টাকা সরিয়ে আনা হবে, কাটছাঁট করা হবে। আচ্ছা,
এমনি এবারে প্রবৃদ্ধি যে টার্গেট ফিক্স করা হয়েছে 7.2 এবং বলা হচ্ছে যে সরকারের মধ্যে একটা টানাপোড়েন চলছে এটার টার্গেটটা কমিয়ে আনার ক্ষেত্রে। এখনো অফিসিয়ালি আমরা জানি না কত হতে পারে। এমনি বিভিন্ন সময় অর্থমন্ত্রী বলেছেন যে 6.3-এর নিচে হবে না বা জাতীয়। আপনার কি মনে হয় ফিক্স কোথায় কত টানাপোড়েন নয়, আপনার সবসময় যখন লক্ষ্য স্থির করি সেটা তো আমরা একটা সময়ে করি, আর যখন আমরা পুনর্বিন্যাস করি তখন একটা সময় পার হলে মানে কিছু অভিজ্ঞতার ভিত্তিতে 7.2% বাজেটে যেটা করা হয়েছিল সেটি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসরণে করা হয়েছিল। আচ্ছা, তো সেই ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়েছিল 2010 সনে। তো 3-4 বছর পরে বাস্তবতা অনেক পরিবর্তন হয়ে যায়। তো এখন এবছর গত 12-13-তে এবং 13-14-এর প্রথমার্ধে রাজনৈতিক অস্থিরতা ছিল। তো সে কারণেও অনেক প্রকল্প বাস্তবায়ন খানিকটা হলেও কম হবে। মানে আমরা বলতে যাচ্ছি গত জুলাই ডিসেম্বরে বাস্তবায়ন যেখানে হয়েছে 30%, এর আগের বছর, এই বছরের জুলাই ডিসেম্বরে হয়েছে 27%, 3% কম। তো এই কম বেশি হতে পারে, সেই জন্য প্রবৃদ্ধির হার আবার নির্ভর করবে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি কীরকম ছিল তার উপর নির্ভর করে, বিশ্ব দরদাম কী ছিল তার উপর নির্ভর করে। তো প্রবৃদ্ধির হার পুনর্বিন্যাস করাটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। আচ্ছা, তো কিন্তু সেটা কি 7.2 থেকে একেবারে 6.3 বা 5 না, 6.3 হবে এটি বলা হয়নি। মাননীয় অর্থমন্ত্রী যেটি বলেছেন সেটি বলছেন 6.3-এর নিচে হবে না। তো এখন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা 5.5, 5.7, 5.8, ওর সঙ্গে আবার সঙ্গতি রেখে আমাদের সিপিডি বলছে 5.8। তাদের হিসেবের ভিত্তিটা খুব পরিষ্কার নয়, কিন্তু ওর সঙ্গে সাযুজ্য আছে। যাই হোক, সেটি তারা বলতেই পারে, অতীতেও বলে, প্রত্যেক বছরই বলে, কিন্তু প্রত্যেক বছরই তাদের কোনো প্রক্ষেপে নেই। গত 5 বছরে সরকার এই আমলে সঠিক হয়নি। তো যেটি বলা হচ্ছে প্রবৃদ্ধির হার কম হবে, হ্যাঁ, এটিও অস্বীকার করা যাবে না। এর বাস্তব কারণ আছে, সেই সকলেই জানেন। বিনিয়োগ যেভাবে আসার কথা, যে পরিমাণ, সেটি আসেনি। তবে 6% নিচে নামবে না এটি আমি এখনো জোর দিয়ে বলতে পারি, কারণ আমাদের রপ্তানি 28% বৃদ্ধি পেয়েছে আগের বছর তুলনায়। এবার জুলাই থেকে এই ডিসেম্বরে রপ্তানি মানে আমাদের কার্যক্রম বেড়েছে, আমাদের আমদানি বেড়েছে গত বছরের তুলনায়, আমাদের বিনিয়োগ বেড়েছে, বৈদেশিক বিনিয়োগ ব্যবসাতে, সেটা প্রায় 19,000 কোটি টাকা এবার বিনিয়োগ হয়েছে। 19.3 বিলিয়ন মার্কিন ডলার মিলিয়ন ওখানে বিনিয়োগ হয়েছে। এর আগে হয়েছিল 15.2 মিলিয়ন মার্কিন ডলার। তো সেখানে বিনিয়োগের পরিমাণ ভালো, ব্যবসা বাণিজ্য নতুন চাঙ্গা হচ্ছে। আমাদের এখন যে ভোগ ব্যয়, কনজামশন, সেটি কিন্তু এখন আবার বেড়ে যাচ্ছে। মানে স্বাভাবিক অবস্থা যা হয় সেভাবে বাস্তবায়ন বাড়বে। তো সব মিলে মানুষের যে প্রত্যাশা সেটি কিন্তু এখন উজ্জীবিত হয়েছে। একটি রাজনৈতিক স্থিতিশীলতা এখন বিরাজমান এবং একটি দীর্ঘমেয়াদী আশা করা যায় যে সরকার এটি ব্যবস্থাপনা দিয়ে এগিয়ে যাচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে এসেছে। এ কারণে আমরা বলব প্রবৃদ্ধির হার 6% নেমে আসার কারণ আর আমার কাছে খুব যুক্তিপূর্ণ মনে হয় না। এডিপি কাটছাটের কথা আমরা বলছি, যদি হয় এডিপি কাটছাট যদি হয় সেক্ষেত্রে আসলে বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হবে। সেখানেও কি প্রবৃদ্ধিতে আমরা বলবো যে এখানে প্রবৃদ্ধি থেমে যাবে? একই সাথে 10 থেকে 11,000 কোটি টাকা হয়তো কমতে পারে উন্নয়ন বাজেট, যদি না আমরা ভর্তুকি থেকে কিছু না কমাই। আর ভর্তুকির দিক থেকে কিছু কমালে হয়তো উন্নয়ন বাজার একটু কম কাটছাট হবে, হয়তো 7-8 হাজার টাকা হতে পারে। তো 7-8 হাজার কোটি টাকা, এটি আগেই বলেছি, যেগুলি প্রমিজিং প্রজেক্ট, যেগুলি মানে ভালো প্রজেক্ট, যেগুলি কর্মসংস্থান করবে, যোগাযোগকে উন্নত করবে, বিদ্যুৎকে সরবরাহ, এগুলোতে হাত দেওয়া হবে না। আর বাকি যে প্রজেক্ট নেওয়া হয়েছিল সেগুলো কি প্রমিজিং নয়? না, প্রমিজিং নয় বলতে তুলনামূলক, মানে অনেক প্রকল্প আছে 6 মাস পরে হলে ক্ষতি নেই, এমন হতেই পারে। ধরুন আমরা রিপেয়ার করছি, একটি সংযোগ সড়ক আছে, একটি নতুন সড়ক করা আর কি সড়ক রিপেয়ার করা, এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো প্রকল্পের মধ্যে আমরা একটা বাড়ি ঘর করব, অফিস করব, অফিসটা 6 মাস পরে হলে বড় রকমের কিন্তু অসুবিধা হবে না, কিন্তু ইলেকট্রিসিটি না হলে 6 মাসে ক্ষতি হবে। সেই প্রায়োরিটাইজেশন আমি কথা বলছি। অনেক প্রকল্প একটু পরে করা যায়, তো সেগুলো বাছাই করে যেগুলো
সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িত না, নিয়োগকে প্রভাবিত করবে না, সেই প্রকল্পগুলোতে অবশ্যই হাত দেওয়া হবে। যেখানে টাকা ব্যয় করা হয়নি, মন্ত্রণালয় যে কোনো কারণেই করতে পারেনি, সেগুলো কমিয়ে দেওয়া হবে। এটাই নিয়ম, এইভাবে করে থাকি আমরা। ধন্যবাদ ডক্টর আলম। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরতে শীঘ্রই সাথে থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছি। আজ আমরা কথা বলছি বাজেট বাস্তবায়ন নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। ডক্টর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে এবারে চলতি বাজেটের গত বছরের বাজেট বাস্তবায়ন নিয়ে। এবার আমরা একটু আলোচনা করছি আগামী বাজেটটা আসলে কেমন হবে, এই বিষয়টা আপনার সাথে কথা বলতে চাই। গত শুক্রবার অর্থমন্ত্রী বলেছেন এই সামনে বাজেট যেটা হবে 2,50,000 কোটি টাকার যে বাজেট সেখানে। সেটা আমরা দেখি যে গত বছরের বাজেটটা এটা খুব পরিমাণ সাইজ খুব একটা বেশি না। তো এটা কেমন হবে? আমার প্রশ্ন যেটা হচ্ছে যে এইবারে কোন দিকে আসলে বেশি নজর দেওয়া হবে এই বাজেটে? এবারে বাজেট 2,50,000 কোটি টাকা হবে বলে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন। আমাদের ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় 2,49,000 কোটি টাকার প্রাক্কলন করা হয়েছে, কাজে ওর মধ্যেই থাকবে কাছাকাছি 2,50,000 কোটি টাকা। তো গত বছর ছিল 2,22,000 কোটি টাকার মোট বাজেট। তো বাজেট তো বাড়তেই হবে, বাজেট বাড়বে, আমাদের বিনিয়োগ বাড়াতে হবে, সরকারি বিনিয়োগও বাড়বে। আমাদের উন্নয়ন বাজেটের আকারটাও আমরা আশা করি, আমি ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুসরণেই বলবো, প্রায় 80,000 কোটি টাকা হবে, 79-80,000 বা 82,000 কোটি টাকা উন্নয়ন বাজেট হবে। বাদ বাকিটা ভর্তুকি এবং বেতন ভাতা যে অংশটা থাকে সেটাই, সব মিলে 2,50,000 কোটি টাকার বাজেট হয়তো আসবে। আর যতটা সম্ভব আমরা সরকারি ব্যয় বৃদ্ধির প্রচেষ্টা থাকবে, যাতে জনগণের উন্নয়ন করা যায়, চাহিদা মিটানো যায় বিভিন্ন। বাজেটে যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে এবার কি প্রাধান্য থাকবে, কোন দিকে আমরা আসলে প্রাধান্য দিচ্ছি, আমরা আদর্শিকভাবে বাজেটে বরাদ্দ বা প্রাধান্য থাকা উচিত তো শিক্ষা, স্বাস্থ্য খাতে, যেহেতু মানব সম্পদ উন্নয়ন অনেক বেশি গুরুত্ব দিয়েছি আমরা ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায়, মানব সম্পদকে এগিয়ে নেওয়ার। তবে বাস্তবতা হলো এই যে আমরা যতদিন পর্যন্ত আমাদের শিল্প, আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে অপর্যাপ্ততা হয়, সেটাকে প্রাধান্য দেওয়া হবে। যতক্ষণে সে যথেষ্ট চাহিদা মোতাবেক আমরা তৈরি না করতে পারি, এটি থাকবে। আর সড়ক, জনপথ, রাস্তাঘাটগুলো দ্রুত যাতে মেরামতযোগ্য হয়ে ওঠে, বিনিয়োগ, পল্লী অবকাঠামো যাতে সচল থাকে। একটা ট্র্যাডিশন যেটা থাকে ছিল হচ্ছে সাধারণত দেখা যায় সরকার তার প্রথম বছরে, কোনো নির্বাচিত সরকার তার বাজেটের প্রথম বছরেই অজনপ্রিয় কাজগুলো প্রথম বছরে বা দ্বিতীয় বছরে করে ফেলে, কারণ ইলেকশনের সময় তারা সিদ্ধান্ত নেয় না। আপনার কি মনে হয় এই জাতীয় কোনো সম্ভাবনা রয়েছে কিনা এবারে বাজেটে? কোনো বাজেটে অজনপ্রিয় যেটা, সেটা উন্নয়ন বাজেটে অজনপ্রিয় অংশ থাকে না, সেটা বাজেটে যে আরেকটি অংশ থাকে ভর্তুকি এবং ধরেন অজনপ্রিয় নয়, একটু কঠিন সিদ্ধান্ত দিকে নিয়ে নেওয়া হয়। সেটা হলো ধরুন কঠিন সিদ্ধান্তের মধ্যে অনেক ক্ষেত্রে আমাদের ভর্তুকি যুক্তিযুক্ত করার সুযোগ থাকতে পারে, তো সেটি প্রথম দিকে নেওয়াটাই ভালো। শেষের দিকে ভর্তুকি কমানো মনে হয় এই সরকার এই সিদ্ধান্তগুলো এবার নেবে বা না, সেটা অর্থনৈতিক বাস্তবতার কারণেই কিছু ক্ষেত্রে যুক্তিযুক্তকরণ হয়তো করতে হবে। কারণ আমাদের মোট ভর্তুকির পরিমাণটা একেবারেই কম নয়, কিন্তু প্রায় 37,000 কোটি টাকা, আর কর্মচারীদের বেতন ভাতা 25,500 কোটি টাকা, অর্থাৎ বেতন ভাতার চেয়েও অনেক বেশি হলো আমাদের ভর্তুকি। আচ্ছা, কৃষি ভর্তুকি ছাড়া অন্যান্য খাতে কিছু ভর্তুকি আছে যেগুলো হয়তো বিচার বিবেচনা করা যেতে পারে, যেমন লোকসানি খাতে লোকসান কমিয়ে আনা, এটি তো চাইতে পারা যেতেই পারে, সেটাও এক ধরনের ভর্তুকি। তো এক্ষেত্রে নিশ্চয়ই এটি অর্থনৈতিক কারণেই আমরা চাইবো। রাজস্ব আদায়ের ক্ষেত্রে সবসময় মানুষের যেটা আগ্রহ থাকে যে ট্যাক্স নেট কতটা বিস্তৃতি করা হলো, এই বিষয়ে এবারে কোনো ডাইরেকশন কি পেয়েছেন বা পাচ্ছেন? না, ডাইরেকশন পাওয়া অর্থে সাধারণ নীতিগতভাবে যেটা বলা যায়, বাজেট যেটা হয়েছে এটা প্রাথমিক আলোচনা, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত
হয়তো সামনের মাসেই হয়ে যাবে, যে এর আকার কি হবে, কোথায় বন্টন কি হবে। আপনি যে প্রশ্নটা করলেন, কি বললেন যেন আমাকে, যে ট্যাক্স নেট ও ট্যাক্সটা বাড়ানো হবে কিনা বা এর আওতা আসলে পারবে কিনা। হ্যাঁ, এটি সঙ্গত প্রশ্ন। এবং এটি ট্যাক্সের বিষয়ে যে কথাটি আপনাকে বলবো, হার বাড়ানোর চেয়ে আমাদের 5 কোটি লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে, মাত্র 11 লক্ষ লোকের টিআইএন নাম্বার আছে, মাত্র 6 থেকে 7 লক্ষ লোক ট্যাক্স টিআইএন নাম্বারে ট্যাক্স দেয়। তো এই ট্যাক্স দেওয়ার সংখ্যাটা খুবই কম, এবং এটি আমি বলবো হাস্যকরভাবে কম। 5 কোটি অ্যাকাউন্ট হোল্ডার, 11 লক্ষ মাত্র টিআইএন নাম্বার, তার মধ্যে 6 থেকে 7 লক্ষ আপনার ট্যাক্স মাত্র দেয়। তো এত দেশের, এত লোক সংখ্যার দেশে, এত ধনী দেশে, প্রচুর ধনীর সংখ্যা, গ্রামে গ্রামে কোটিপতি, অথচ ট্যাক্স দেয়া লোকের সংখ্যা খুব কম, খুবই কম। তো কাজী যেটা বলবো, ট্যাক্স জাল যেটা আছে, কর জাল বা ট্যাক্স নেট যেটাকে বলে, এটি বাড়ানোর সার্বিক প্রয়াস নিতে হবে বা থাকা উচিত। হারের চেয়ে দেয়ার লোকের সংখ্যা বাড়ালে মোট কর অনেক বেড়ে যাবে, অনেক বাড়ানো প্রয়োজন। আমার প্রশ্নটা ওই জায়গাটাই, যে এবারে সরকার কি ওই সাধারণত রাজনৈতিক সরকার যে ঝুঁকিটা নেয় প্রথম বছরই করে থাকে, এবারে সরকার সেটা করবে কেন? কারণ আমরা জানি যে ইলেকশনটা হয়েছে, যেখানে প্রধান বিরোধী দল অংশ নেয়নি, বা আমরা অনেক সময় শুনছি যে যেটা বিরোধী দলতে বলা হচ্ছে নতুন ইলেকশন হবে কি হবে না, সরকারি দলতে বলা হচ্ছে হবে না হয়তো। এই সময়ে এই রাজনৈতিক সিদ্ধান্ত আসলে সরকার নিতে পারে কিনা, পারবে কিনা, বা কোনটা হার বাড়ানো? জি না, হার বাড়ানোটা সাধারণত জনপ্রিয় সরকার বা নির্বাচন সরকার সাধারণত হার খুব বাড়াতে চায় না, মানে বিশেষ হয় যে প্রথম বছর হার বাড়ানোর চেয়ে, আমি বললাম তো, আমাদের ট্যাক্সের নেট বিস্তার করাটা, ট্যাক্স নেটটাও আমি নেটের কথা বলছি, সেটাও হার বাড়ানোর প্রাধান্যের চেয়েও বেশি প্রয়োজন হলো নেট হার বরং অনেক অনেক ক্ষেত্রে রেশনালাইজ করা হবে। রেশনালাইজ বলতে আমি হয়তো দরকার হলে কমিয়ে আনা যেতে পারে, হার বাড়ানোর খুব প্রয়োজন নেই। মানুষ সবাই আগে অংশ নিক, ট্যাক্স দেয় যে আমরা কিছু হলেও দিচ্ছি, আর খুব বেশি দিতে গেলে এটা বোঝা মনে করবে, ট্যাক্স ইভেশন বেশি হয়, মানে ফাঁকি দেওয়ার প্রবণতা বেড়ে যায়। তো সেই দিকে অগ্রসর না হয়ে বরং ট্যাক্স যাতে অধিকাংশ লোক অংশ নিতে পারে দেশের উন্নয়নে, ট্যাক্স দেওয়া মানে আমি দেশের ব্যয় অংশীদার হলাম, এই অংশীদারিত্ব সৃষ্টি হয় যদি সবার ট্যাক্স দেওয়ার মনোভাব থাকে। তো সেটি বিস্তারের জন্য আমি, আপনার মনে হয় কেন এই অধিকাংশ লোককে আমরা ট্যাক্সের আওতা আনতে পারছি না? একটা বাধার কোথায়? না, ট্যাক্স আনতে পারছি না তা নয়, আমাদের একটা হলো যে আমাদের ধরুন এত ব্যবস্থা তো উন্নত ছিল না। পৃথিবীর সব দেশেই ট্যাক্স সাধারণত লোকে খুব সহজে দিতে চায় না, বা স্বতঃস্ফূর্তভাবে দিয়ে ফেলে এমন নয়। উন্নত দেশও ট্যাক্স কিন্তু চেষ্টা করে ট্যাক্স ফাঁকি দিতে, কিন্তু পদ্ধতিটা এমন যে ফাঁকি দেওয়া যায় না বা দিতে পারে না। আমাদের এখন ধরুন ডিজিটাইজেশন হয়েছে, আমাদের কম্পিউটার এন্ট্রি হয়েছে, বহু আপনাদের নাম ধাম, যে টিএন নাম্বার মানে ইটিন হয়েছে, তো এখন অনেক সুবিধা হয়েছে দ্রুত মানুষকে কর জালে আনার। আর আগে ব্যক্তিগতভাবে দরখাস্ত দিয়ে ওটা পূরণ করে, তো সেই হিসাবে অনেক কারণ ছিল যে মানুষকে কাছে আনা নেয়া। এখন যোগাযোগের উন্নতি হয়েছে, আপনার মোবাইলের হওয়াতে কারণে সবকিছু দৃশ্যমান হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। অফিস আদালত ফাইলগুলো আপনার ইয়েতে হচ্ছে, ই ফাইলিং হচ্ছে। তো ফলে এখন ট্যাক্স নেট বাড়ানোটা আগের চেয়ে কিন্তু অনেক সহজ। মানুষকে একবার ঢুকে ফেলতে পারলে সে আর ওর থেকে বেরিয়ে যেতে পারবে না। ব্যাংক অ্যাকাউন্ট আমি বললাম এত আছে, এটা জানলাম কি করে? আগে তো আমার হিসাব গুনতে হতো, দরখাস্ত একটা একটা করে। এখন ইন্টারনেটে যে এখন সফটওয়্যার ব্যবহার করে আমি জেনে ফেলতে পারতেছি যে আমার এত। তো প্রযুক্তি অনেক সুবিধা দিয়েছে এখন, তো সেই জন্যই ট্যাক্স নেটটা বাড়ানো হবে। ট্যাক্সের পরিমাণ বাড়ানো দরকার, আমাদের ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়ানো দরকার। আমাদের জাতীয় আয়ের চেয়ে ট্যাক্স বা রাজস্ব এখনো খুব কম, 13.5% মাত্র, যেটি আমাদের 14.5 বা 15-তে নেওয়া উচিত খুব দ্রুতই, মানে 2015-র মধ্যে 14.5 নেওয়া উচিত। তো সেই প্রচেষ্টাটা অব্যাহত থাকবে বা জোরদার করা হবে। ধন্যবাদ ডক্টর শামসুল আলম। আমাদের সময় শেষ পর্যায়ে আমি ছোট্ট করে একটা বিষয় আপনাদের সঙ্গে করবো, যেটা হচ্ছে পিপিপি নিয়ে অনেক কথা হয়েছিল, যে খুবই সংক্ষেপে যদি বলতেন আমাদের পিপিপিতে আসলে এবারে কোনো পলিসি ডাইরেকশন থাকবে কিনা, যেটা অনেকে ব্যবসায়ীরা বলেছেন যে এখানে পিপি কারণে তাদের লভ্যাংশের কথাটা স্পষ্টভাবে বলা হয়নি, যে কারণে এই পার্টিসিপেশন কম ছিল। না, লভ্যাংশের কথা বলা হয়নি। পিপিপি ধারণাটা নতুন, ক্রম বিকাশ হয়েছে, আইন কানুনের অভাব ছিল, লোকবল ছিল না, লোকবল হয়েছে এখন পিপিপি অফিসে, আইন কানুনের ফ্রেমওয়ার্ক হয়েছে।
এখন যে ঘাটতিগুলো ছিল এখন বাস্তবায়ন করতে গিয়ে এখন প্রফিট শেয়ারিং এর দরকার হয়, আমরা এটা আরো উল্লেখ করা থাকবে, অতীতে হয় না, এখন আমরা আরো স্পষ্ট হবে। ধন্যবাদ ডক্টর আলম, আমরা আশা করছি এটা করবেন সরকার। আর আমাদের সময় সর্বদা আজকে এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।